উত্তর চব্বিশ পরগনার মিনাখা বিধানসভা কেন্দ্রে 212 নম্বর বুথ এলাকায় উত্তেজনা চরমে। অভিযোগ, আহমেদ বাহিনীর নেতৃত্বে চালানো হয়েছে ব্যাপক ভাঙচুর। টার্গেট করা হয়েছে আইএসএফ সমর্থকদের বাড়িঘরদোর এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আচমকাই একদল দুষ্কৃতী এলাকায় ঢুকে পড়ে এবং একাধিক বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় আসবাবপত্র। আতঙ্কে ঘর ছাড়তে বাধ্য হন বহু মানুষ। আইএসএফ এর অভিযোগে পরিকল্পিতভাবে তাদের সমর্থকদের ওপর এই হামলা চালানো হয়েছে। ভোটের আগে এলাকায় ভয় সৃষ্টি করার জন্য এই উদ্দেশ্যে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার কাজ চলছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনাটি কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র চাপানোত্তর। ভোটের আগেই এমন হিংসার ঘটনায় প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। একবার সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। এখানে মস্তানি তৃণমূলের লোক, ভুট্টা মোল্লা, ভুট্টা নুর ইসলাম মোল্লা আমাদের মারতেছে। নুর ইসলাম মোল্লা ও কারণে এখানে লোকজন বসে রয়েছে, মেসের থেকে হাত দিচ্ছে, আমাদের ভাবিদের গায়ে হাত দিচ্ছে, ও কারণে মারতেছে। 212 নম্বর বুথের 212 নম্বর বুথ সভাপতি নুর ইসলাম মোল্লা এখানে মস্তানি করতে আছে। নুর ইসলাম মোল্লা হ্যাঁ পার্টি কি করিস? কি করিস? এখানে যে তা দল করতে পারে, তোদের ভাত ছিঁড়ে খাচ্ছি, তোদের ভাত খেয়ে নিচ্ছি, তোদের ভাত খেয়ে নিচ্ছি নাকি? ভাত কেটে খাচ্ছি তোদের বুকির, তোদের ভাত খেয়ে খাচ্ছি। হ্যাঁ পার্টি করতিস, দল করতিস, আর কি রে তোর কি আছে? ভাত কেটে গেছি বুকির খাত। ও তোর দল তুই করে খাও, আমার দল আমরা করে খাই। সারা লোকের বাড়ি 212 নম্বর বুথের লোকের বাড়ি টল যাচ্ছে, আর হুমকি দিচ্ছে। এই 212 নম্বর বুথের বুথ সভাপতি নুর ইসলাম মোল্লা। আইএসএফ ভোটারদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে এবং টাকার লোভ দেখাচ্ছে। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আসছে। এই নিয়ে আইএসএফের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী কি বলছেন শোনাবো। ভাঙড় নিয়ে আমি স্পেসিফিক কয়েকটা কথা বলবো। ভাঙড়ের সাথে সাথে রাজ্যের মানুষ যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে আপনারাও সজাগ থাকবেন। ভাঙড়ে এত উন্নয়ন করেছেন, যেগুলো করছেন আমরা কি দেখছি জানেন? তৃণমূল কংগ্রেস হারে গেছে, বুঝতে পেরে গেছে। হারের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস মিথ্যাচার করছে। আমি একটা ভিডিও দেখছিলাম, ড্যামি অর্থাৎ নকল ইভিএম মেশিন বাড়িতে গিয়ে প্রচার করছে। এটা অনেক ক্ষেত্রেই প্রচার হয়, কিন্তু সেখানে বলছে তাদের যে সিম্বলটা আছে সেটা দেখিয়ে প্রেস করতে বলছে। তত পর্যন্ত ঠিক ছিল। হ্যাঁ, মানুষকে যে যার মতো বলতেই পারে। আমি যেমন চারিদিকে বলছি যে এবারে 2টো ইভিএম মেশিন হয়েছে ভাঙড়ে। আতঙ্কিত হওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য 2টো ইভিএম মেশিন হয়েছে। ভোট এক জায়গাতেই দিতে হবে, একটা ইভিএম। যারা আমাকে পছন্দ করেন, আমাকে বা আমাদের সমর্থন আইএসএফ কে তারা ভোট দিতে ইচ্ছুক, তারা 5 নম্বর বোতাম টিপবেন। আমার নাম আছে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, তারপরে আমার ছবি, আমার খামচিহ্ন, তার পাশেই সুইচটা যে প্রেস করবেন, অর্থাৎ টিপবেন। পিক করে আওয়াজ হবে। তো বাম দিকে একটা বক্সে আপনার ভিপি প্যাট কেটে পড়বে, একটা স্লিপ কেটে পড়বে, ওখানে আমার নাম আর খামচিহ্নটা থাকবে। এবার শুধু চোখ দিয়ে দেখে নেবেন আপনার ভোট হয়ে গেল। এটা বলছি। ঠিক এইভাবে শাসক তার মতো বলতে পারে, কিন্তু তার শেষের দিকে একটা কথা বলেছেন, ভিন্ন জায়গাও যদি এটা হয় আপনারা একটু সতর্ক থাকবেন। যেটা খুবই অফেন্সিভ কথা। একটা ভোটারকে ভয় দেখানো, আতঙ্কে রাখা। একজন সাধারণ মহিলা গৃহবধূকে কি বলা হচ্ছে যে তুমি কাকে ভোট দিচ্ছ আমরা জেনে যাব, সিরিয়াল অনুযায়ী আমাদের ভোটটা আমরা গুনবো, যখন বুঝতে পেরে যাবো তুমি কাকে দিচ্ছ। এটা সম্পূর্ণ অসত্য কথা বলছে। কে কাকে ভোট দিচ্ছে ইভিএম মেশিনে কোনো টেকনোলজির ক্ষমতা নাই এটাকে ধরার। এবং এটা বলতে পারে যে ক্যামেরা দিতে পারি,
এটাও মিথ্যে কথা বলছে, যেখানে ইভিএম মেশিন থাকবে সেটা ঘেরা থাকবে, জানলার দিকে যদি মুখ করে থাকে আপনারা যারা ভোট দিতে যাবেন জানলা থেকে সরিয়ে দেবেন, ওদিকে জানলাটা লাগতে থাকবে না, পিছনে কোনো ক্যামেরা ট্যামেরা থাকবে না, দূর থেকে ক্যামেরা থাকবে, যেটা আপনি যে মেশিনে প্রেস করছেন ওটা দেখতে পাবে না কেউ। সুতরাং আমি আবারও বলছি, তাহলে ভাঙড়ে কি মিথ্যাচার করছে, ভয় দেখাচ্ছে, আতঙ্কে রাখছে যে ওই মহিলাটি যদি তৃণমূলের বিরুদ্ধে ভোট করে, যদি তৃণমূলের বিরুদ্ধে ভোট করবে, কিন্তু ওকে ভয় দেখানো হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে ভোট করে ওরা জানতে পেরে যাবে, ফলে ভোটটা ওর দিকে ট্রান্সফার করতে চাইছে ভয় দেখিয়ে। এটা চরম অনৈতিক কাজ। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু নির্বাচন কমিশনের সেই সদার্থক ভূমিকা আমি দেখতে পেলাম না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে নাকি সেটাও প্রশ্ন থেকে যাচ্ছে। শুধু ভাঙড়ের নয়, সারা রাজ্যের মানুষকে বলবো, যদি এই ধরনের কেউ ভয় দেখায় এর দ্বারা আতঙ্কিত হবেন না। আমি জোর গলায় বলছি, আপনি কাকে ইভিএম মেশিনের বোতাম টিপে ভোট দেবেন কারো ক্ষমতা নাই ওটাকে জানার বা বোঝার, কারো ক্ষমতা নাই। ইভিএম মেশিনের ক্ষমতা নেই আর দ্বিতীয়বার বলা যে এই লোকটা কাকে ভোট দিয়েছে। এই যে বলছে না সিরিয়াল অনুযায়ী ধরবো, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আপনার ভোট আপনি নির্বিঘ্নে দেবেন, নিশ্চিন্তে দেবেন, যাকে ইচ্ছা হবে তাকে দেবেন, এটা আপনার উপর নির্ভর করছে। কিন্তু আপনি আমাকে দিলে খামচিহ্ন ইভিএম মেশিনের 5 নম্বর বোতাম টিপে ভাঙড়ে যে ওটা আপনার হয়ে গেল, তৃণমূল জানতে পেরে যাবে, এটা সম্পূর্ণ অসত্য কথা। আর একটা কথা হচ্ছে, আমি ভাঙড়ের মানুষের জন্য এটা বলছি, কালকে তৃণমূল কংগ্রেস আমার কাছে যতটুকু খবর এসছে একটা বড় হাঙ্গামা করতে পারে। হাঙ্গামা এই জন্য হয়তো আমার গাড়ি পরে অ্যাটাক করিয়ে দিতে পারে, আমাকে ডিস্টার্ব করতে পারে। আমি সব আমার কর্মী সমর্থক, সাধারণ মানুষ, আমার শুভাকাঙ্ক্ষী যারা তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে চাইছেন, তৃণমূলের কাটমানি হিংসা থেকে বাঁচতে চাইছেন, তৃণমূল ওখানে এয়ারপোর্ট করার জন্য জায়গাটাকে লুটতে চাইছে, সেক্টর 5 এর মতো শর্ট লেগে সেক্টর 6, 7, 8 করতে চাইছে, ওই জায়গাটা ওখানে নেবে, ওখানে উচ্ছেদ করতে চাইছে, ওখানে ইন্ডাস্ট্রি বানাবে, আবাসন বানাবে, প্রমোটিং করতে চাইছে, ওই জন্য 50,000 ঘর দেবার কথা বলছে। তো অভিষেক বাবু নন্দীগ্রামে গিয়ে একবারও বললেন না যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারাও, এখানে 50,000 মানুষকে ঘর দেবো। বা দিলীপ ঘোষ যেখানে যে সকাল সন্ধ্যা মুসলমান সম্পর্কে বাজে মন্তব্য করে তার সিটে গিয়েও বললেন না। বা রাজ্যে কোনো জায়গায় বললেন না, যেখানে যেখানে বিজেপি প্রার্থী দিয়েছে যে ওখানে ওখানে বিজেপিকে হারাও এবং বিজেপি হেভিওয়েট প্রার্থী সব জায়গায় 50,000 করে ঘর দেবো, তা বললেন না। ঘর কোথায় লাগবে? ভাঙড়ে দিতে হবে, কারণ এটা হচ্ছে ইঁদুর ধরা কল পড়েছে। আপনি ওর কলে পড়ে যান, ও কিন্তু বিপদে ফেলবে আপনাকে। বিপদটা কি পড়বে? এখানে প্ল্যান হচ্ছে এনকেডি এর আন্ডারে রাখবে বলছে, নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে। মুখ ফসকে সরকার সাহেব বলে ফেলেছিল, এটা কিন্তু বলার কথা নেই ওদের, কিন্তু মুখ ফসকে বলে ফেলেছে। তাই সৃষ্টিকর্তার কাছে আমি শুক্রিয়া জ্ঞাপন করব যে ওর মুখ দিয়ে এটা বার করিয়ে নিয়েছে, না হলে কিন্তু ভাঙনের মানুষ বুঝতে পারতো না। নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে নিয়ে মানে একটাও জমি জায়গা এখানে থাকবে না, রাতারাতি হয় হিটকোর নামে চলে যাবে, নাহলে ওদের আন্ডারে চলে যাবে। এই করে মানুষকে পুরো পেরেশানি রাখবে, এখানে উচ্ছেদ করবে। কলকাতা সেক্টর 5 আছে, এখানে সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা আছে। জায়গা পাচ্ছে না, তাহলে ভাঙড়ের এই বহু ফসলি জমিগুলোকে বিরান করে এখানে তৈরি করবে, তাহলে এখানকার মানুষ উচ্ছেদ হবে। এটা পরিকল্পনা। দ্বিতীয় কথা হচ্ছে যে এয়ারপোর্ট করার জন্য 3 বছর আগে অনেক কথা বলেছিল, যখন আমি বলেছিলাম যে আমি বিধায়ক থাকতে কে 1 কোদাল মাটি ফেলে দেখবো, কে 1 কোদাল মাটি তুলে এয়ারপোর্ট করার জন্য, বিষয়টা চেপে গিয়েছে। তাহলে নওশাদকে হারাও প্ল্যানিং করে, 50,000 ঘরের লোভ দেখাও মানুষকে, টাকা পয়সা লোভ দেখাও, শাড়ি দাও, জামা দাও, লোভ দেখাও, নওশাদের সম্পর্কে মিথ্যাচার করো। করার পরে কি হবে? মানুষ যদি ভোট দেবে জেতায়, তারপরেই ডান্ডা দেওয়ার জন্য নওশাদ আর থাকবে না সামনে। তাহলে বুকচিতে লড়াই করতে পারবে না আইনসভার মধ্যে। তাহলে কি হবে? আপনারা সাধারণ মানুষ রাস্তায় নামবেন, ওই জন্য 8টা থানা তৈরি করে দিয়েছে, পুলিশের ডান্ডা দিয়ে আপনাদের ঠান্ডা করবে বলে। কিন্তু আমি যতদিন থাকবো, কথা দিচ্ছি, আপনারা আমাকে যতদিন রাখবেন, কারো ক্ষমতা হবে না ভাঙড়ের মানুষের কনসার্নের বাইরে 1 কোদাল মাটি তোলা, 1 কোদাল মাটি ফেলা। এরা ভালো করে জানিয়ে গেছে। সেই জন্য মোদী মমতা প্ল্যানিং করছে আমাকে হারাবার জন্য। বিজেপির প্রার্থী জয়ন্ত গায়েন আর জোড়াফুলের প্রার্থী শওকত মোল্লা সাহেব এক জায়গায় তারা গোপন আতাত করছিল, যখন প্রকাশ হয়ে গেছে তখন ওদের সৌজন্য সাক্ষাতের গল্প শোনাচ্ছে। সুতরাং ভাঙড়ের মানুষকে বলবো একটু সজাগ সতর্ক থাকুন, আপনাদের মূল্যবান ভোট নষ্ট করবেন না। এরা পরিকল্পনা করছে আপনাকে এখানে উচ্ছেদ করার জন্য। কদিন আগে 250 বিঘা জমি হিটকোর আন্ডারে চলে গিয়েছে রাজারহাট নিউ টাউনে। ওখানকার চাষিরা যখন কমপ্লেন করে লোকাল জনপ্রতিনিধির কাছে গিয়ে, সে বলছে দেখছি করে সময় পার করেছে। হিটকোর আন্ডারে চাষ জমি, ব্যক্তি মালিকানার জমি হিটকোর নামে কাগজ হয়ে গেল, কিছু করতে পারছে এখন। কিন্তু ওখানকার বিধায়ক, ওখানকার এমপি, ওখানকার জনপ্রতিনিধিরা কি করছে? তারা প্রতিবাদ করতে পারছে না কেন? হিটকো রাজ্য সরকারের আন্ডারে, রাজ্য সরকারকে চালাচ্ছে তৃণমূল, আর এমপি এমএলএ জনপ্রতিনিধি ওখানকার কে? সব তৃণমূলের। ফলে তারা এই 250 বিঘা চাষযোগ্য ব্যক্তি মালিকানার জমি হিটকোর নামে চলে যাওয়ার পরে প্রতিবাদ করতে পারছে না। আর এইখানে কেন নিয়াতে সাহস পাচ্ছে না? এখানে যেন নওশাদ সিদ্দিকী আছে। তাই আপনাদের বলবো, যদি মনে করেন আপনার বাস্তব ঘর বাড়ি বাঁচানোর দরকার,
যদি মনে করেন আপনারা যে এগুলো আপনাদের এই পরিকল্পনা চলছে, ভাইজান আমাদেরকে সতর্ক করছে, তাহলে বলবো আগামীকাল নির্বিঘ্নে, কারো কথা উত্তেজিত হওয়ার দরকার নেই। নওশাদ থেকে ভাইজানকে ডিস্টার্ব করছে না করছে, ভাইজানের গাড়ি ভাঙচুর করছে, ভাইজানকে আটকে দিয়েছে, ভাইজানকে করছে, এইসব আপনার মাথায় কিচ্ছু নেবেন না। আপনার বুথের ভোট আপনি যাবেন, নির্বিঘ্নে দেবেন, ইভিএম মেশিনের 5 নম্বর বোতাম টিপে খামচিহ্ন আমাকে জেতান। আমি কথা দিচ্ছি যে বিগত 5 বছর যেভাবে ওয়াকাফের জন্য আজকে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের তথা ওয়াকাফ সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল, আমি সুপ্রিম কোর্টে মামলা করে, আমার মতো কিছু মানুষ মামলা করে আটকে দিয়েছে। এসআইআর নিয়ে নিউনামি করছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করছি। ইভেন আপনারা জানেন ট্রাইব্যুনালে মামলার জন্য আমি কথা দিচ্ছি আপনাদের যা আইনি সহযোগিতা লাগবে সব দেবো। এখন চক্রান্ত করে 27 লক্ষ মানুষকে বাইরে রেখে ভোট করছে, এর বিরোধিতা আমি করেছিলাম, কিন্তু সেই ক্ষমতা আমার রাজনৈতিক ক্ষমতা এখনো হয়ে উঠতে পারেনি। নাহলে আমি একা দায়িত্ব নিয়ে ভোটকে বয়কট করতাম, কিন্তু ওই ক্ষমতা আমার হয়নি। কিন্তু এটা মমতা ব্যানার্জি পারতেন। আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম যে আপনার পশ্চিমবাংলায় সব থেকে বেশি এমপি এমএলএ সংখ্যা মমতা ব্যানার্জির দলে, সে ডাক দিক আগে ভোট, আগে ভোটার তারপরে ভোট, এই ডাকে সারাদিক ভোট বয়কট করুন, আমি নওশাদ সিদ্দিকী সাড়া দেবো, কিন্তু ডাক দেয়নি। ফলে আমি যদি অংশগ্রহণ করি, 1 জন বা 5 জন আগামী দিনে তৈরি করবো, সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে। ফলে আমাকে অংশগ্রহণ করতে বাধ্য আমি। আপনারা যদি আগামী দিনে আমাকে শক্তিশালী করেন, কারো সাহস থাকবে না এই ধরনের ভোটের নাম কাটার। তারপরে এখনো বলছি এসআইআর নিয়ে আপনারা ভাঙনের মানুষ জানেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করেছি। লড়াই করে আইনি সহযোগিতা 13টা অঞ্চলে 13টা উকিল দিয়েছি, পরপর 2 দিন ক্যাম্প করেছি, সব ডেটা তুলেছি এবং সেগুলো আইনি লড়াইয়ের প্রস্তুতি আছে। এবং আজকেও ঘোষণা দিচ্ছি, একজন কেন 1000 মানুষের যদি আইনি সহযোগিতা লাগে, তার জন্য নওশাদ সিদ্দিকী রেডি আছে। তবে একটা জোর গলায় বলছি, অন্য যে জায়গায় মানুষের নাম ডিলিট হয়েছে আমার ভাঙড়ে, কিন্তু সেই তুলনায় করার সাহস দেখাতে পারেনি। অল্প কিছু করেছে, তাও আমি আইনি লড়াই করে সেই নাম আমি তুলবো। এ কথা আপনাদের আমি কথা দিয়েছি, যা আইনি পরিষেবা লাগবে সব আমি দেবো, দিয়েছি কথা এক জবান এক। আমি তাই একটু সতর্ক আপনাদের থাকতে হবে, নাহলে কি হয় বলুন তো, আপনাদের এই জমি জায়গা থেকে আপনাদের উচ্ছেদ করে দেবে, আপনাদের তুলে দেবে, এয়ারপোর্টের জন্য জমি নেবে, সেক্টর 6, 7, 8 করার জন্য জমি নিয়ে নেবে। তাহলে আপনি ওখানে উচ্ছেদ হয়ে যাবেন, আপনি না ক্ষতিপূরণ ঠিক করতে পাবেন। আর যে বাকি জমিগুলো পড়ে থাকবে, এরা কি করবে, প্রমোটিং করার জন্য, আবাসন করার জন্য ক্ষমতার দম্ভ দেখিয়ে আপনার কানে বন্দুক ঠেকিয়ে 20 লাখ টাকা কাটার জমি 20,000 টাকায় সই করিয়ে তুলে দেবে, নাহলে মেরে দেবে আপনাকে। তা আমি যতদিন আছি এরা পারবে না। সুতরাং আমাকে হারাবার জন্য মোদি মমতা এক হয়েছে, এয়ারপোর্ট করার জন্য মোদি মমতা এক হয়েছে, এই তোলাবাজি, এই প্রমোটিং করার জন্য আপনার জয়ন্ত গায়েন বিজেপির প্রার্থী আর শওকত মোল্লা এক হয়েছে। আজকে ক্যানিং পূর্বকে ধ্বংস করেছে, ক্যানিং পূর্ব মানুষকে ক্ষতি মানে শোষণ করেছে, আজকে এবার ভাঙড়কে শোষণ করতে এসছে। ভাঙড়ে মধুর হাড়ি আছে, সেটাকে তারা চুষতে এসেছে। আমি জোর গলায় বলছি, কেউ বলতে পারবে না আজকে ভাঙড়ে 200টার কম বেশি কোম্পানি আছে, একটা কোম্পানি বলতে পারবে নওশাদ সিদ্দিকী 1 টাকা কারো কাছ থেকে তোলা তুলেছে, পারবে না। কিন্তু ভয়ে বলবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের নামটা ভয়ে বলবে না। কারণ কি, তারা তুলে নিয়ে যাচ্ছে। আমি 1 টাকা তুলি না, তুলবো না, কিন্তু আমি আমার ভোটারদের উপর অত্যাচার হলাম, সেটা কথা বলবো না। তাই আপনাদের বলবো, সাধারণ মানুষকে একটু সজাগ থাকবেন, এদের ফাঁদে পড়বেন না। এরা উন্নয়নের অনেক গল্প শোনাবে, উন্নয়নের গল্প শুনিয়ে আপনাদেরকে উচ্ছেদের পরিকল্পনাটা করছে। সুতরাং উন্নয়ন হবে, উন্নয়ন কেউ আটকে রাখতে পারবে না। আমার যেমন একটা এই বিধায়কের 3,30,00,000 টাকার কাজের কথা ছিল, আমাকে 1,99,00,000 টাকার কাজ করতে দিয়েছে। বাকি টাকা আমি আমার ঘর থেকে দিয়ে 1,37,00,000 টাকা প্লাস দিয়ে 3,36,00,000 টাকার মতো আমি কাজ করছি ভাঙড়ে। কেন কি আমাকে আটকাতে পারেনি। সুতরাং এই চলবে। আমি বিধানসভার মধ্যে আজকে চারিদিকে লাইট দেখছে না, সোলার লাইট, বিধানসভার মধ্যে আমার প্রস্তাব ছিল যা ভাঙড়ে উন্নয়নের জন্য, একটা ইট গাঁথা থেকে একটা লাইট পর্যন্ত জানবেন নওশাদ সিদ্দিকী আপনাদের বিধায়ক সব প্রস্তাব তুলেছে। শিক্ষার জন্য স্টেডিয়াম, নতুন গার্লস কলেজ, নতুন বাস রুট, হিমঘরটা দ্রুত চালু করে দেওয়া, হসপিটালের উন্নতি, কৃষকদের জন্য এই খাল পরিষ্কার থেকে শুরু করে, কৃষকদের স্বার্থে খাল পরিষ্কার থেকে শুরু করে, এবং কাঠের ব্রিজের পাকা ব্রিজ নির্মাণের থেকে শুরু করে যেগুলো যা আছে। 5টা লাইব্রেরি আছে দুরবস্থায় বন্ধ হয়ে পড়ে আছে, লাইব্রেরিগুলো নিয়মিত লাইব্রেরিয়ান দেওয়া, নিয়মিত চালানো এবং ইন্টারনেট যুক্ত লাইব্রেরি তৈরি করা, সমগ্র বিষয় আমি। গার্লস হোস্টেলটা পড়ে আছে আপনার জাগলগাছি অঞ্চলে, মুসলিম মহিলাদের জন্য উচ্চশিক্ষায় তারা ওখান থেকে পরিষেবা নেই বলে, তার জন্য এই সমস্ত বিষয়গুলো আমি তুলে ধরেছি। আমার উপরে এই জন্য এত রাখ। ফেক এসটিএসসি সার্টিফিকেটের বিরুদ্ধে বলা, ভাঙড়ে এসটিএসসিদের জন্য কি উন্নয়ন করেছেন, মাইনরিটিদের জন্য কি উন্নয়ন করেছেন, ভাঙড়ে মৎস্যজীবীদের জন্য কি কি হয়েছে, সমস্ত বিষয় আমি তুলে ধরেছি। তাই এর জন্য আমার উপরে রাখ। তাই আমি যারা ভাঙড়ের মানুষ আছেন তাদেরকে বলবো যে এটা আপনার ঠান্ডা মাথায় ভোট দেবেন। আমি আবারও বলছি, এটা বড় পরিকল্পনা ওরা কালকে করছে, যে আমাকে ডিস্টার্ব করি। সাধারণ মানুষ, আমার ভালোবাসার মানুষ, যে ভাইজানের উপরে ডিস্টার্ব হয়েছে, চলো আমরা আগে করি, কোনোদিকে কিচ্ছু চিন্তা করবেন না।
আপনার ভোট আপনি দেবেন। আমাদের কর্মী সমর্থকদেরকে, আমাদের এজেন্টকেও বলা আছে, তারা এজেন্ট কেন্দ্রে থাকবে, আপনারা দেবেন ভোটটা, নির্বিঘ্নে দেবেন। আমার উপরে কি হচ্ছে না হচ্ছে এটা আমার উপরে ছেড়ে দেন। আগামীকালটা কোনো সময় যদি আপনার দরকার লাগে তখন আমি ডাকবো, কিন্তু আপনার ভোটদান থেকে একটাও বিরত থাকবেন না। কেউ ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, আমাদেরকে জানাবেন, বা হেল্পলাইন নাম্বার আছে, ফোন করবেন আমাদেরকে, বা ডাইরেক্ট সিআরপিএফ কে আপনি ফোন করতে পারেন, যারা এগুলোকে অবজার্ভ করছে তাদেরকে ফোন করতে পারেন। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে আপনাদের নির্বিঘ্নে ভোট করারও আমরা ব্যবস্থা করে দেব। আগামীকাল তথা 29 এপ্রিল এই বিধানসভা নির্বাচনের সেকেন্ড ফেজ তথা লাস্ট ফেজ ইলেকশন, ভাইটাল ইলেকশন। এই নির্বাচন নির্ভর করছে আগামী 5 বছর আপনি কার দ্বারা পরিচালিত হবেন, না শোষিত হবেন, না বঞ্চিত হবেন, না আপনি আপনার অধিকার বুঝে পাবেন। অ্যাকচুয়াল সরকার তৈরি করা হয় আপনার অধিকার আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, বুঝে পাওয়ার জন্য, বুঝে নেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য, জনগণের ভোটে নির্বাচিত সরকার হয়ে যায় তখন নিজস্ব প্রভাব প্রতিপত্তিকে বাড়ানো, ব্যাংক ব্যালেন্স বাড়ানো, সাধারণ মানুষের অধিকারকে তখন হনন করে। কখনো 100 দিনের কাজের দুর্নীতিতে দেখছি, আবাস যোজনার দুর্নীতি থেকে শুরু করে কাটমানি, সার্টিফিকেট নিতে গেলে আপনার টাকা লাগবে, বিভিন্ন হসপিটালে আপনি অ্যাডমিশন নিতে পারেন না, বেড কিনতে হয়, চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, সমকাজে সমবেতন পাচ্ছে না, প্যারা টিচার যারা নার্সিং করে বসে আছেন তারা তাদের সাম্মানিক ঠিকঠাক পাচ্ছে না, এনএসকিউএফ টিচার, মাদ্রাসায় টিচার নাই, আপনার আনএডেড টিচার, এমএসকে টিচার, আনএডেড মাদ্রাসার টিচার, এই নানান যে সিস্টেম যেগুলো আছে সেগুলো তারা পাচ্ছে না। এগুলো পেতে গেলে এগুলো পাবে কিভাবে? সরকারের মাধ্যমে। আর সাথে সাথে কি ওয়াকাফ আইন লাগু করা, এসআইআর কে সুকৌশলে গ্রহণ করে নেওয়া, ওবিসি সার্টিফিকেটের কে হচপচ করে দিয়ে প্রকৃত আর্থিকভাবে বা যে পিছিয়ে বর্গের মুসলমান তারা আজকে বঞ্চিত হচ্ছে, ফেক এসটিএসসি সার্টিফিকেট ইস্যু করে প্রকৃত এসটিএসসিরা তাদের অধিকার পাচ্ছে না, 5th শিডিউল সম্পূর্ণভাবে বাস্তবায়ন হচ্ছে না, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আজকে হনন হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো থেকে পরিত্রাণ পাওয়ার প্রতি 5 বছর ছাড়া ছাড়া রাজ্য সরকার আর প্রতি 5 বছর ছাড়া ছাড়া কেন্দ্র সরকার গঠিত হয় আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে। তো প্রথম ফেজের ইলেকশনে বিজেপি প্রায় কার্যত হেরে গেছে। একাধিক বুথ নয়, যতটুকু খবর পাচ্ছি পেপার পত্রিকার মধ্যে প্রায় 10,000 বুথে নাকি বিজেপি এজেন্ট পর্যন্ত দিতে পারেনি। আর তৃণমূল সে হাওয়ার মতো উঠছে, আর কিছু করার নেই। এখন শুধু মিডিয়াতে আছে তৃণমূল, আর তৃণমূলের কিছু নেতাদের মুখে তৃণমূল আছে, বাকি মার্কেটে তৃণমূল হাওয়া। সুতরাং এই নির্বাচনে বিজেপিকে আটকাতে হবে এবং তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। আমাদের কাছে একটা মোক্ষম সুযোগ হচ্ছে এই সেকেন্ড ফেজ তথা লাস্ট ফেজ ইলেকশন। আমি সবার কাছে প্রথমে আহ্বান করব, বাম এবং আইএসএফ জোট করেছে, এই বাম আইএসএফ জোট মিলে একটা নতুন সকাল আনতে চাইছে। সেই সকালে এই যে আমি দুরবস্থাগুলোর কথা বলছি এগুলো থেকে মানুষ মুক্তি পাবে। তাই অনুরোধ করছি আপনাদের কাছে, আপনাদের মূল্যবান ভোট একটু সরিয়ে আনো তো, আপনাদের মূল্যবান ভোট আপনারা দিকে দিকে খামচিহ্ন যেখানে আছে তথা আইএসএফ তাদেরকে ভোট দিন, এবং সাথে সাথে আইএসএফ এ যারা সহযোগী আজ হয়ে নির্বাচনে আমরা লড়াই করছে আমাদের তথা বামপন্থী যারা আছে তাদেরকে আপনারা ভোট দিন। তবে হ্যাঁ, 4টে সিটে আপনারা এখানে বামপন্থীদের পক্ষ থেকে দাঁড়ালেও বামপন্থীরা তাদের সবাই সমর্থন করেনি। বামেদের শরীর যেমন আপনার নন্দীগ্রামে সিপিআই আইএসএফ এর সিটে সিপিআই দিয়েছে, প্রার্থী দিয়ে ডিস্টার্ব করছে। ওখানে আমি অনুরোধ করবো ওখানে বামপন্থীদের বা সিপিআই এর কাস্তের উপরে ধানের শীষ, ওখানে আপনি ভোটটা দেবেন না, ওখানে খামচিহ্ন দেবেন।